সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে বরাবরই তোমাদের সামনে হাজির হয়েছি অর্থনীতি প্রথম পত্র নিয়ে। আমার পরিচিত আগেই দেওয়া আছে, আমি মোহাম্মদ নজরুল ইসলাম, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আগে আমি তোমাদেরকে অর্থনীতির প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। এক নাম্বার হচ্ছে কি, যেমন ওই যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে ওই উপযোগ এবং ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। উপযোগের শ্রেণী বিভাগ পড়াইছিলাম। উপযোগ কাকে বলে, উপযোগ কত প্রকার, যেমন কার্ডিনাল এবং অর্ডিনাল মানে পর্যায়বাচক উপযোগ এবং সংখ্যাবাচক উপযোগ। তারপর হচ্ছে কি বিভিন্ন প্রান্তিক উপযোগ, মোট উপযোগ, এগুলো পড়াইছিলাম। ধনাত্মক উপযোগ, ঋণাত্মক উপযোগও পড়াইছিলাম। তারপর পড়াইছিলাম যে সর্বশেষ যেটা পড়াইছিলাম সেটা হচ্ছে কি ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ। ওটা সূচিসহ পড়াইছিলাম এবং চিত্রসহ ব্যাখ্যা করাইছি। এই উপযোগের পরে যে টপিকটা আমাদের দ্বিতীয় অধ্যায়ে আছে সেটা হচ্ছে কি চাহিদা এবং চাহিদা বিধি। আজকের টপিকটা একটু মজার বিষয় এটা, এবং মোটামুটি তেমন একটা জটিল বিষয় না, সহজ আছে। চাহিদা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে সবসময় আমরা চাহিদার সম্মুখীন হই। তাহলে যেটা বললাম সেটা হচ্ছে কি আজকে হচ্ছে কি চাহিদা ও চাহিদা বিধি নিয়ে আলোচনা করব। যদি সময় পাওয়া যায় তাহলে আমরা আরও অন্য একটা টপিক নিয়ে আলোচনা করব। তাহলে আমরা প্রথমে দেখব চাহিদা জিনিসটা কী। আমরা এমনি সাধারণত বুঝি চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বোঝায়। যেমন আমার একটা গাড়ি পাওয়ার ইচ্ছা, যেমন আমার একটা বাড়ি পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, যেমন আমার একটা সুন্দর জামা নেওয়ার ইচ্ছা, আমার একটা সুন্দর দামি ব্লেজার নেওয়ার ইচ্ছা, আমার একজোড়া খুব দামি ব্র্যান্ডের যেমন অ্যাডিডাস ব্র্যান্ডের জুতা নেওয়ার ইচ্ছা। এই যে ইচ্ছাটা সাধারণ অর্থে চাহিদা বলতে কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাকে বোঝায়। কিন্তু অর্থনীতি বলতেছে চাহিদা বলতে শুধু কোনো কিছু পাওয়ার অর্থকে বোঝাবে না। অর্থনীতিতে চাহিদা বলতে মূলত কার্যকরী চাহিদাকে বলা হয়। কার্যকরী চাহিদা, কার্যকরী চাহিদাটা আসলে কীরকম, মানে অর্থনীতির ভাষায় চাহিদাটা আসলে কীরকম। অর্থনীতির ভাষায় বলতেছে যে কি চাহিদা হতে হলে অবশ্যই কী লাগবে, তিনটা বৈশিষ্ট্য লাগবে। চাহিদা হতে হলে এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কি কোনো দ্রব্যের পাওয়ার আকাঙ্ক্ষা থাকতে হবে। দুই নম্বরে হচ্ছে এটা হচ্ছে কি দ্রব্য পাওয়ার আকাঙ্ক্ষা। আকাঙ্ক্ষা বা ইচ্ছা। দুই নম্বরে হচ্ছে কি দ্রব্য ক্রয়ের সামর্থ্য থাকতে হবে। তিন নম্বরে বলা হচ্ছে কি অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে। এখন এই তিনটা বৈশিষ্ট্য থাকলেই কিন্তু সেটা হচ্ছে কি চাহিদা অর্থনীতির ভাষায়, এবং এটাকে বলা হচ্ছে কি কার্যকরী চাহিদা। এখন তোমার কাছে শুধু টাকা আছে, যেমন তোমার সামর্থ্যটা আছে কোনো দ্রব্য কেনার জন্য, কিন্তু তোমার অর্থ ব্যয়ের ইচ্ছে নাই, তাহলে সেটা কি হবে না, কার্যকরী চাহিদা হবে না, বা অর্থনীতির ভাষায় চাহিদা হবে না। তিনটা বৈশিষ্ট্য ফুলফিল থাকতে হবে, ঠিক আছে, সেটা হবে কি চাহিদা। যেমন একজন কৃপণের লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু তার অর্থ ব্যয়ের কি নাই, ইচ্ছে নাই কৃপণের। যেমন সে কৃপণ, সে চাচ্ছে যে একটা বাড়ির মালিক হোক, কিন্তু সে অর্থ ব্যয় করতে চাচ্ছে না, তার মানে সেটা কি হবে না, চাহিদা হবে না। তেমনিভাবে যেমন তার অর্থ ব্যয়ের ইচ্ছা আছে কিন্তু তার কি নেই, টাকা নেই বা সামর্থ্য নেই। হ্যাঁ, সে টাকা থাকলে কিন্তু করতে পারতো, তার মানে সামর্থ্য নেই, তার মানে কী হবে না, চাহিদা হবে না। সামর্থ্য আছে, অর্থ ব্যয়ের ইচ্ছা আছে কিন্তু বা আকাঙ্ক্ষা নেই, তাহলে কী হবে না, চাহিদা হবে না। মানে এই তিনটা বৈশিষ্ট্য একসাথে থাকলেই সেটা হবে কি চাহিদা বা কার্যকরী চাহিদা। তাহলে অর্থনীতির ভাষায় আমরা চাহিদা বলতে অবশ্যই এই তিনটা বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। শুধুমাত্র এমনি চাহিদা বলে কোনো দ্রব্যের পাওয়ার আকাঙ্ক্ষাকে বলা হয় চাহিদা। আর অর্থনীতির ভাষায় চাহিদা বলতে তিনটি বৈশিষ্ট্য লাগবে। একটা হচ্ছে কি দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা, দুই নম্বর হচ্ছে কি অর্থ থাকতে হবে, মানে সামর্থ্য থাকতে হবে। তিন নম্বরে হচ্ছে কি অর্থ থাকলেও হবে না, ওই অর্থটা ব্যয় করার ইচ্ছাও থাকতে হবে, তাহলে সেটাই হবে কি চাহিদা বা কার্যকরী চাহিদা।
এখন চাহিদা গেল। এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি চাহিদা বিধি। চাহিদার সাথে চাহিদা বিধির একটা গুড একটা রিলেশন। চাহিদা জিনিসটা কিন্তু সহজ জিনিস, আমি এটা নিয়ে আলোচনা করছি না। যেমন আমি তবে একটা উদাহরণ দিচ্ছি, মনে করো তোমার পকেটে আছে 500 টাকা, 500 টাকা দিয়ে তোমার একটা 200 টাকা দামের একটা দ্রব্য কিনতে ইচ্ছে করতেছে। তার মানে তোমার দ্রব্যটা কেনার ইচ্ছেও আছে, 500 টাকাও আছে, কিন্তু পণ্যটার দাম 200 টাকা। আবার হচ্ছে কি তোমার ওই দ্রব্যের পিছনে 200 টাকা খরচ করতে ইচ্ছেও আছে, তার মানে এটা চাহিদা হবে। ঠিক আছে, আমাদের কিন্তু চাহিদার শেষ নেই। ঠিক আছে, আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ধরনের চাহিদার সৃষ্টি হয়। ওই সকল চাহিদা পূরণ করার জন্য আমরা চেষ্টা করি। যার সামর্থ্য আছে সে পূরণ করতে পারে এবং অর্থ ব্যয়ের ইচ্ছা আছে সে পূরণ করতে পারে। যার সামর্থ্য নাই বা অর্থ ব্যয়ের ইচ্ছা নেই সে তার চাহিদা পূরণ করতে পারে না। কেমন? এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি চাহিদা বিধি। চাহিদা বিধি হচ্ছে কি, আমরা জানি চাহিদা অবশ্যই কিসের সাথে সম্পর্কিত? চাহিদা অবশ্যই দামের সাথে সম্পর্কিত। কোনো দ্রব্যের দাম কম নাকি বেশি সেটা আমাদের চাহিদা নির্ধারণের ক্ষেত্রে কি অবশ্যই ভূমিকা রাখে। দাম বেশি হলে আমি দ্রব্যটাকে বেশি ক্রয় করব নাকি কম ক্রয় করব? নিশ্চয়ই কম ক্রয় করব। যদি দাম কম হয় তখন আমি অবশ্যই দ্রব্যটা বেশি ক্রয় করব। যে দেখবা যখন কোনো একটা দোকান, যেমন এখানে সেলর আছে, রিচম্যান আছে, তারপর হচ্ছে কি জেন্টাল পার্ক আছে, আমরা নিজেরা যখন ওখানে ডিসকাউন্ট দেয়, 50% ডিসকাউন্ট দেয়, তখন আমরা গিয়ে সবাই লাইন ধরে ওখানের থেকে কাপড় ক্রয় করি। কেন ক্রয় করি? কারণ ওটার অরিজিনাল প্রাইস থেকে 50% ডিসকাউন্ট, মানে অনেক কমাই দিচ্ছে সেই জন্য। তার মানে দাম যখন কমাই দিচ্ছে তখন চাহিদা কী হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। আর দাম যখন বাড়ায় দিবে তখন চাহিদা কী হবে? হ্রাস পাবে। এটাই হচ্ছে মূলত চাহিদা বিধি। চাহিদা বিধি বলতে দামের সাথে চাহিদার পরিমাণের সম্পর্কটা হচ্ছে কি নেগেটিভ। দামের সাথে চাহিদার পরিমাণের সম্পর্কটা নেগেটিভ। যেমন দাম বাড়লে চাহিদার পরিমাণ কমবে। যদি দাম বাড়ে, প্রাইস যদি বাড়ে তাহলে কী হবে? কোয়ান্টিটি অফ ডিমান্ড হ্রাস পাবে, কমে যাবে। যদি প্রাইস যদি কমে, কোয়ান্টিটি অফ ডিমান্ড এটা কী হবে? বৃদ্ধি পাবে। মানে দাম যদি বাড়ে চাহিদার পরিমাণ কমবে, দাম কমলে চাহিদার পরিমাণ বাড়বে। এটাই মূলত কি চাহিদা বিধি। ঠিক আছে, যেমন আমরা যদি আরও বিভিন্ন ধরনের উদাহরণ দিই, যেমন তোমার মাছের বাজার কোরাল মাছ তুমি যদি এমনি সচরাচর তুমি কিনো যে 500 টাকা করে কেজি, কিন্তু এই 500 টাকার জায়গায় যদি 300 টাকা বা 200 টাকা করে দেয় তাহলে ওটার বিক্রি বেড়ে যাবে না? চাহিদা বেড়ে যাবে না? অবশ্যই বেড়ে যাবে। যদি কোরাল মাছের দাম যদি আবার 700 টাকা করে দেয় তখন চাহিদা কমে যাবে। সুতরাং বোঝাই যাচ্ছে চাহিদা বিধি জিনিসটা আমরা কি। চাহিদা বিধি হচ্ছে তাহলে কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ কমে যায়, দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। এটাই হচ্ছে কি চাহিদা বিধি। কেমন? এখানে আমরা একটা কাল্পনিক চাহিদা সূচি থেকে একটা চাহিদা বিধি অঙ্কন করব। কাল্পনিক চাহিদা সূচি। তাহলে কাল্পনিক চাহিদা সূচি মানে এখানে থাকবে প্রাইস, এখানে থাকবে কোয়ান্টিটি অফ ডিমান্ড, এখানে থাকবে কি প্রাইস, এখানে থাকবে কোয়ান্টিটি অফ ডিমান্ড। এদিকে আমি মনে করো বিন্দুগুলোর নাম দিলাম, সংমিশ্রণগুলা এদিকে নাম দিবে, মনে করো এটা বিন্দু বা সংমিশ্রণ। তাহলে যখন মনে করো প্রাইস 1 টাকা, তখন চাহিদা ছিল মনে করো 10 একক, 20 একক। যখন প্রাইসটা বেড়ে যাচ্ছে 2 টাকা হচ্ছে তখন চাহিদার পরিমাণ কমে যাচ্ছে, মনে করো কি হয়ে গেল 15 একক। যখন প্রাইস 3 টাকা হলো তখন চাহিদার পরিমাণ আরও কমে গিয়ে কী হলো 10 একক। এখানে আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে কি এ বিন্দু, এটা হচ্ছে কি বি বিন্দু, এটা হচ্ছে কি সি বিন্দু। পি মানে প্রাইস মানে দাম, কোয়ান্টিটি অফ ডিমান্ড চাহিদার পরিমাণ। তাহলে একটা জিনিস আমি একটু আগে বললাম, যখন কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পায় তখন চাহিদার পরিমাণ কমে, আর যখন বিপরীতভাবে বলি কোনো দ্রব্যের দাম যখন কমে, এই যে 3 থেকে 2 টাকা হয় তার মানে চাহিদার পরিমাণ 10 থেকে 15, তার মানে বাড়ছে।
আবার 2 থেকে যখন 1 টাকা হয়েছে কমে গেছে তখন চাহিদার পরিমাণ 15 থেকে 20 একক হয়েছে, তার মানে বাড়ছে। তার মানে যদি দাম কমে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে যায়, এটাই হচ্ছে কি চাহিদা বৃদ্ধি। পরিমাণ বলতে হবে, চাহিদার পরিমাণ বলতে হবে, চাহিদা বললে হবে না, চাহিদার পরিমাণ বলতে হবে। তাহলে যদি দাম ক্রমান্বয়ে কমে গেলে চাহিদার পরিমাণ ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে, দাম ক্রমান্বয়ে বাড়তে থাকলে চাহিদার পরিমাণ ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকবে, সেটা হচ্ছে কি চাহিদা বৃদ্ধি। এখানে আমরা একটা চাহিদা বৃদ্ধি অঙ্কন করব, এই সূচি থেকে চাহিদা বৃদ্ধিটা অঙ্কন করব আমরা। কেমন? তাহলে উপরে আমি দেখাচ্ছি প্রাইস, এই প্রাইসটা উপরে দেখাচ্ছে, নিচে ভূমি অক্ষে দেখাচ্ছি কোয়ান্টিটি অফ ডিমান্ড। তাহলে প্রাইস কয়টা আছে? তিনটা প্রাইস নিলাম আমি, 1 2 3। কোয়ান্টিটি অফ ডিমান্ডও আছে তিনটা, মেনু করে এটা হচ্ছে কি 10 15 20। যখন দাম 1 টাকা তখন কোয়ান্টিটি পরিমাণ কত? 20 একক। দাম 1 টাকা তখন কোয়ান্টিটি পরিমাণ কত? 20 একক। এই বিন্দুর নাম দিয়েছিলাম আমি এ বিন্দু। যখন দাম 2 টাকা তখন কোয়ান্টিটি পরিমাণ 15 একক। দাম 2 টাকা তখন কোয়ান্টিটি পরিমাণ 15 একক। এই যে দেখো এটা বিন্দু দিয়েছিলাম। যখন দাম 3 টাকা তখন কোয়ান্টিটি পরিমাণ কত? 10 একক। এটা দিলাম সি বিন্দু। তাহলে আমরা দেখো প্রাইস 1 টাকায় কোয়ান্টিটি কত? 20। প্রাইস 2 টাকায় কোয়ান্টিটি পরিমাণ 15। এই যে 1 এবং 20-এর বিন্দুতে এই পয়েন্ট পাইলাম। 2 এবং 15-এর ভিত্তিতে প্রাইস যখন 2 টাকা তখন কোয়ান্টিটি কত? 15। তার মানে কি পাইলাম? বি পয়েন্ট। 3 যখন দাম 3 তখন কোয়ান্টিটি পরিমাণ কত? 10, সি পয়েন্ট পাইলাম। এই বিন্দুগুলো যোগ করে যেটা পাইলাম এটাই কি ডিমান্ড কার্ভ। একটু বাঁক হইছে। তাহলে এটার নাম কি? ডিমান্ড কার্ভ। কেমন? তাহলে দেখো এই কাল্পনিক চাহিদা সূচি থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করলাম। তাহলে চাহিদা রেখা দেখতেছি এখন কীরকম, চাহিদা রেখার আকৃতিটা কীরকম। চাহিদা রেখা হচ্ছে কি বাম দিক থেকে ডান দিকে কি নিম্নগামী। কেমন? বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। এটা হচ্ছে মূলত চাহিদা বিধি। কেমন? তাহলে কাল্পনিক চাহিদা সূচি দেওয়া আছে, ওখান থেকে আমরা চাহিদা রেখা অঙ্কন করলাম বা চাহিদা বিধি অঙ্কন করলাম। এই মানটা তুমি তোমার ইচ্ছে মতো ধরতে পারো। যেমন তুমি এখানে মান তুমি মনে করো 2 টাকা 4 টাকা 6 টাকা, এদিকে পরিমাণ হচ্ছে কি মনে করো 8 একক 6 একক 4 একক, যা ইচ্ছা ধরতে পারো। তার মানে দেখো ঠিকই বিষয়টা কিন্তু একই। যেমন দাম যখন 2 টাকা থেকে 4 টাকা বাড়তেছে, চাহিদার পরিমাণ 8 একক থেকে কমে 6 একক হয়ে গেল। দাম যখন 4 টাকা থেকে 6 টাকা বাড়ছে, চাহিদার পরিমাণ আরও কমে 6 থেকে কত? 4 একক হয়ে গেল। তার মানে দাম বাড়তেছে, চাহিদার পরিমাণ কমতেছে। দাম কমতেছে, উপর দিকে চাহিদার পরিমাণ বাড়তেছে। চাহিদার পরিমাণ এবং দামের মধ্যে যেই নেগেটিভ সম্পর্ক, সেটা হচ্ছে কি চাহিদা বিধি। এই মানগুলো আমরা এখানে বসাই যেটা পাইলাম সেটা হচ্ছে কি চাহিদা রেখা। কেমন? তার মানে চাহিদা রেখায় যে দেখো এই পয়েন্টগুলো যোগ করে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে কি চাহিদা রেখা। এখান থেকে বুঝতে পারছি যে আমরা সেটা হচ্ছে কি চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী। কেমন? একটু মসুদ এখন আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে কি চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামিতার কারণ। এটা পরীক্ষা কিন্তু প্রায় সময় আসে, সৃজনশীল প্রশ্নের মধ্যে 2 নম্বরের জন্য আসে। চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামিতার কারণ।
তাহলে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামিতার কারণ এই যে চাহিদা রেখা আমরা একটু আগে অঙ্কন করছিলাম না, তার মানে বাম দিক থেকে ডান দিকে নিম্নগামিতা, কেন নিম্নগামিতা হচ্ছে? পরীক্ষায় 3টে বা 4টে যে কোনো পয়েন্ট দেখালে ফুল নাম্বার পাওয়া যাবে এটাতে। প্রথম বলা হচ্ছে কি দাম প্রভাব, আমরা একটু আগে পড়ছিলাম দাম হ্রাস পেলে চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়, দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়, এই কারণে চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে কী হচ্ছে? নিম্নগামিতা হচ্ছে বা নিম্নগামী হচ্ছে। 2 নম্বর হচ্ছে কি আয় প্রভাব। আয় প্রভাব হচ্ছে কি, মনে করো আমরা আগে যে দ্রব্য 100 টাকা দিয়ে কিনছি, 100 টাকা দিয়ে যে দ্রব্য কিনছি, এখন বর্তমানে আমার খরচ হচ্ছে 50 টাকা। তার মানে মনে করো আমি 100 টাকা দিয়ে 1 কেজি চাল কিনছিলাম, এখন 100 টাকা দিয়ে 1 কেজি 50 টাকা দিয়ে 1 কেজি চাল কিনছিলাম। তার মানে 100 টাকা দিয়ে এখন বর্তমানে আমি 2 কেজি চাল পাচ্ছি কিনা, মানে প্রকৃত আয় প্রভাব। প্রকৃত অর্থে কিন্তু আমার দাম কমে যাওয়ার কারণে আমার আয়টা বেড়ে গেছে। কীভাবে বেড়ে গেছে? মনে করো এক সময় আমি 100 টাকা খরচ করলে 1 কেজির পিছনে, এখন আমি 2 কেজির পিছনে খরচ করতেছি কত? 100 টাকা, কারণ দাম কমে গেছে সেজন্য। তো দাম কমে যাওয়া মানে আমার আয়টা কি, প্রকৃত আয়টা বেড়ে গেছে। প্রকৃত আয়টা কীভাবে বাড়ছে? কারণ আমি আগে 100 টাকা খরচ করে 1 কেজি পাইতাম, এখন 200 টাকা খরচ করে কী পাচ্ছি? 1 কেজি পাচ্ছি। সুতরাং প্রকৃত আয় প্রভাবের কারণে আমাদের কি হচ্ছে? চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামিতা হচ্ছে। 3 নম্বর হচ্ছে কি পরিবর্তক প্রভাব। পরিবর্তক প্রভাব হচ্ছে কি পরিবর্তক দ্রব্য কোনগুলো আসলে? পরিবর্তক প্রভাব হচ্ছে কি পরিবর্তক দ্রব্যের সাথে সম্পর্কিত। পরিবর্তক দ্রব্য কোনগুলা? যেমন আমি চায়ের সাথে চিনি খাবো, সেটা কি পরিবর্তক নাকি পরিপূরক? চা আর কফি এটা কি পরিবর্তক নাকি পরিপূরক? পরিপূরক দ্রব্য পরিবর্তক মানে সাবস্টিটিউট এবং কমপ্লিমেন্টারি গুডস। তাহলে পরিবর্তক প্রভাবটা হচ্ছে কি, মনে করো স্বাভাবিকভাবে যখন চিনির দাম বেড়ে যাবে, চিনির দাম যদি বাড়ে তাহলে চায়ের চাহিদা কী হবে? যদি চিনির দাম বাড়ে, চিনির দাম যদি বৃদ্ধি পায়, চায়ের দাম কী হবে? চায়ের দামও বৃদ্ধি পাবে না? চিনির দাম বৃদ্ধি পাওয়া মানে চায়ের দাম বৃদ্ধি পাওয়া, তার মানে চায়ের চাহিদা কী হবে? চায়ের চাহিদা হ্রাস পাবে। চায়ের চাহিদা কী হবে? হ্রাস পাবে। আমি একটু আগে বলছিলাম কোনো দ্রব্যের দাম বৃদ্ধি পেলে ওই দ্রব্যের চাহিদা হ্রাস পায়। এখানে চিনির দাম বৃদ্ধি পাইছে, কিন্তু চিনির সাথে কার সম্পর্ক? চায়ের সম্পর্ক। চিনির দাম বেড়ে যাওয়া মানেই চায়ের দাম বেড়ে যাওয়া। তো কোনো দ্রব্যের দাম বেড়ে যাওয়া মানে তার চাহিদা কী হওয়া? হ্রাস পাওয়া। তার মানে চায়ের চাহিদা কী হবে? হ্রাস হবে। এটা হচ্ছে কি পরিবর্তক প্রভাব। পরিবর্তক প্রভাবের কারণে কী হয়? চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে কী হয়? নিম্নগামী হয়। কেমন? এরকম আমাদের দৈনন্দিন জীবনে অনেক কিছু আছে। আমরা যেমন তেলের দাম বাড়লে গাড়ি ভাড়া বেড়ে যায়, ঠিক আছে কি না? আমরা জানি না, যেমন কোনো এক সময় হঠাৎ করে সরকার তেলের দাম লিটার প্রতি 10 টাকা বাড়ায় দিল, তখন গাড়ি ভাড়া আমাদের মাথা পিছু সামান্য একটা এলাকার মধ্যে 1-2 টাকা বা 3 টাকা করে বেড়ে যাচ্ছে। তো কোনো দ্রব্যের দাম বেড়ে দিলে ওটার সাথে সম্পর্কিত অন্যান্য দ্রব্যের দামও বেড়ে যাবে, ঠিক আছে কিনা? তো এখন ওই দ্রব্যের দাম বেড়ে যাওয়া মানে কি হচ্ছে? চাহিদা কমে যাওয়া, কি ঠিক আছে? এবার আমরা দেখব 4 নম্বর হচ্ছে কি ঢাল ঋণাত্মক। যেমন আমি একটা চাহিদা সমীকরণ, চাহিদা সমীকরণ হচ্ছে কি Q2 = M - BP। এই সমীকরণটার বিস্তারিত ব্যাখ্যা পরবর্তী ক্লাসে দেখাবো, কিন্তু এখান থেকে ঢালটা আমি বের করব। ঢালটা কীভাবে বের করতেছি একটু দেখো। ঢাল বের করার সূত্র হচ্ছে কি অন্তর্কলনের মাধ্যমে। কিউডির মান কত? M - BP। তাহলে এটাকে যদি আমি লিখি ডেল্টা P
এটার সাথে এটা গুণ করলে এটা এরকম হয় মাইনাস ডেল্টা পি ডেল্টা বিপি। এটা গুণ করলাম আর কি, যেমন এ ইন্টু এ মাইনাস বিপি, এটাকে আমি কীভাবে গুণ করবো, তার মানে এ স্কোয়ার মাইনাস এ বি, এরকমই তো। তার মানে এটার সাথে এটা গুণ করে এ ডি 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 বাই ডিপি বাই ডি ইন্টু এ, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম। তাহলে দেখো এটা হচ্ছে 0 মাইনাস এখানে এটা হচ্ছে কি বি, তার মানে এটা হচ্ছে মাইনাস বি। তার মানে এই সমীকরণের এই যেদিকে আমি এই সমীকরণটা লিখছিলাম কিউ ইজ ইকুয়াল টু এম মাইনাস বিপি, এটার ডাল হচ্ছে কত মাইনাস বি। তার মানে মাইনাস বি মানে কি নেগেটিভ, তার মানে ঋণাত্মক। তাহলে সাইডের রেখার ঢালের কারণে সাইডের রেখা কী হয়, বাম দিক থেকে ডান দিকে কী হয়, নিম্নগামী হয়। ঠিক আছে, এটা কীভাবে নির্ণয় করছে এটা না বুঝলেও চলবে, জাস্ট এটার ডাল যে ঋণাত্মক, এই সূত্রের ডাল কিউ ইজ ইকুয়াল টু এম মাইনাস বি, এটা হচ্ছে কি সাইডের সমীকরণ একটা। এই সমীকরণ থেকে আমরা ডিফারেন্সিয়েশনের মাধ্যমে পাইলাম হচ্ছে কি মাইনাস বি, মাইনাস মানে কি নেগেটিভ, তার মানে সাইডের রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী মানে কি এটা নেগেটিভ। ঠিক আছে কি না, এই নেগেটিভের কারণে এই রেখা কি নেগেটিভ, কেমন। তাহলে এই জিনিসটা হচ্ছে কি ডিফারেন্সিয়েশন, যারা এসএসসিতে সায়েন্সে থাকলেও বুঝবে না ডিফারেন্সিয়েশন। তাহলে ডিফারেন্সিয়েশন হচ্ছে কি এখানে দেখো, এখানে কনস্ট্যান্ট, এটা হচ্ছে কি কনস্ট্যান্ট ধ্রুবক, সেজন্য এটা শূন্য, আর এটা হচ্ছে কি প্রাইস পি পি চলে গেলে, তার মানে এখানে আছে কি এটা চলে গেলে, তার মানে মাইনাস বি, তার মানে এটা মান কি এই সমীকরণের ডাল হচ্ছে কি মাইনাস বি, কেমন নেগেটিভ। সুতরাং চাহিদা রেখার ডান দিকে নিম্নগামীদের কারণ হচ্ছে কি চারটা কারণ। প্রথমে হচ্ছে কি দাম প্রভাব, 2 নম্বরে হচ্ছে কি প্রকৃত আয় প্রভাব, 3 নম্বরে হচ্ছে কি পরিবর্তক প্রভাব, 4 নম্বরে হচ্ছে কি এটার ডাল ঋণাত্মক বা নেগেটিভ। এরপর আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম অনেকগুলো ব্যতিক্রম আছে, আমরা এখান থেকে কয়েকটা নিয়ে আজকে আলোচনা করব, বাকিগুলো পরবর্তী ক্লাসে আলোচনা করব। প্রথমটা হচ্ছে কি গিফেন গুডস, স্যার রবার্ট গিফেন কর্তৃক এটা প্রদত্ত করা হয়েছে, সেজন্য এটার নাম হচ্ছে গিফেন গুডস। গিফেন গুডস হচ্ছে কি কীরকম, এখানে আমরা চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে পড়ছিলাম যে কোনো দ্রব্যের দাম কমলে চাহিদা বাড়ে, দাম বাড়লে চাহিদা কমে। কিন্তু ব্যতিক্রম মানে কি, ব্যতিক্রম মানে ওরকম হবে না, মানে কি দাম বাড়লেও চাহিদা বাড়তে পারে, দাম কমলেও চাহিদা কমতে পারে, সেটা হচ্ছে কি চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। যেমন আমরা চাহিদা বৃদ্ধিতে বলছিলাম যেটা সেটার বিপরীত গেলে সেটা কি ব্যতিক্রম। তার মানে গিভেন গুডস হচ্ছে কি আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা হচ্ছে একেবারে নিম্ন শ্রেণী মানুষ, যারা সর্বনিম্ন দ্রব্যটাই খাবে এবং ওই দ্রব্যের দাম যতই বাড়ুক না কেন তারা ওটাই খাবে। যেমন আমরা জানি যে আমাদের চালের দাম কেজি হচ্ছে কি 40 টাকা, চালের দাম 1 কেজি হচ্ছে কত 40 টাকা। আর আলু 1 কেজি কত, এটা হচ্ছে কি চাল, এটা হচ্ছে কি আলু, আলু 1 কেজি মনে করো 20 টাকা। এখন সমাজের যে নিম্ন শ্রেণীর মানুষ তারা কিন্তু চালের পরিবর্তে অনেকে কী খাচ্ছে, আলু খাচ্ছে, সাকসেস মনে করো। তাহলে এখন আলুর দাম যদি বেড়ে যদি 20 টাকা থেকে যদি 25 টাকাও হয়, তাহলে তার আলুর চাহিদা কমবে না, কারণ সেই সর্বনিম্ন দ্রব্যটা খায়, ওই দ্রব্য খেয়ে সে কী করে জীবনযাপন করে, কারণ তারা হচ্ছে কি একেবারে নিম্ন শ্রেণী মানুষ এবং তাদের আয় নাই এক কথায় আর কি দরিদ্র শ্রেণী। তাহলে সে চালের পরিবর্তে খাচ্ছে আলুটার যদি দাম যদি 20 টাকা থেকে 25 টাকাও হয়, যদি দাম বাড়েও তবু তার চাহিদা কী হবে না, কমবে না। এটা হচ্ছে কি চাহিদার বৃদ্ধি ব্যতিক্রম। একটা হচ্ছে কি গিভেন গুডস। গিভেন গুডসের ক্ষেত্রে বলা হচ্ছে কি, যেমন আমরা পড়ছিলাম যে চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে পড়ছিলাম যে কোনো দ্রব্যের দাম বাড়লে চাহিদা কমবে, কিন্তু গিভেন গুডসের ক্ষেত্রে কোনো দ্রব্যের দাম বাড়লেও চাহিদা নাও কমতে পারে, ইভেন বাড়তেও পারে। কেমন, যেমন
সেই চাল ছিল 40 টাকা, আলু ছিল 1 কেজি 20 টাকা, সেই চাউলের পরিবর্তে আলু খাচ্ছে, সর্বনিম্ন নিকৃষ্ট দ্রব্যটা খাচ্ছে। গিভেন গুডস মানে এক কথায় নিকৃষ্ট দ্রব্য, নিকৃষ্ট দ্রব্যটাই সে খাচ্ছে। এখন ওই নিকৃষ্ট দ্রব্যের দাম যদি সামান্য যদি বৃদ্ধিও পায় বা বাড়েও, তাহলে সে ওটাই কী করবে, গ্রহণ করবে, ওটা খাওয়া বাদ দিয়ে দিবে না, কারণ ওটার জীবন ধারণের জন্য তার দরকার আছে। ঠিক আছে কিনা? সুতরাং ওই আলু খেয়ে তাকে কী করতে হবে, বাঁচতে হবে। সেই জন্য ওই আলুর দাম বাড়লেও তাকে কী করতে হবে, ওটা খেয়ে জীবনযাপন করতে হবে। সেই জন্য আলুর চাহিদা কী হবে না, কমবে না। এটা হচ্ছে কি 1 নম্বর ব্যতিক্রম। 2 নম্বর ব্যতিক্রম হচ্ছে কি ব্যাবলন দ্রব্য। ব্যাবলন মানে হচ্ছে কি বিলাসবহুল দ্রব্য, বিলাসবহুল। এখন বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে একই কথা, মানে এখানে বলা হচ্ছে কি বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে যদি দাম বাড়েও এখানে চাহিদা কমবে না। যেমন আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা হচ্ছে কি বিলাসবহুল দ্রব্য যতই দাম বাড়বে বাড়ুক সে ওই দ্রব্যটা কিনবে। যেমন একটা টিভি 10 লক্ষ টাকা দিয়ে কেনারও কিছু মানুষ আছে, তার চাহিদা কমবে না। ক্ষেত্রে বিশেষে শো অফের জন্য, নিজের শখের বসে বা নিজের শখের সমৃদ্ধির জন্য কিছু কিছু দ্রব্যের দাম বাড়লো, মানে কি এই যে বিলাসবহুল দ্রব্যের ক্ষেত্রে কি হবে না, চাহিদা কমবে না, এক্ষেত্রে চাহিদা কি বাড়তেও পারে। এটাও কি এক ধরনের চাহিদা বৃদ্ধির ব্যতিক্রম। তাহলে এটা হচ্ছে কি প্রথমে হচ্ছে কি বলছিলাম গিভেন গুডস, দ্বিতীয় বলছিলাম হচ্ছে কি ব্যাবলন। ব্যাবলনের ক্ষেত্রে যেটা বললাম সেটা হচ্ছে কি ব্যাবলন মানে বিলাসবহুল যার দ্রব্য, যারা ধনী, বিলাসবহুল দ্রব্য কারা কিনে, নিশ্চয়ই সমাজের উচ্চ শ্রেণী মানুষরা কিনে। তো উচ্চ শ্রেণী মানুষদের ক্ষেত্রে ওই বিলাসবহুল দ্রব্যের দাম যদিও বাড়লেও তার চাহিদা কমবে না, ওটা বাড়তেও পারে। ঠিক আছে, এটা হচ্ছে কি আরেকটা ব্যতিক্রম। 3 নম্বরে হচ্ছে কি আয় প্রভাব। আয় প্রভাব মানে যেমন আমার কাছে আয়ের ক্ষেত্রে 2-3 ধরনের ব্যাখ্যা দেওয়া হয়েছে। যেমন কারো যদি আয় বাড়লে তার মানে চাহিদা বাড়বে। এখন দ্রব্যের দাম বাড়লেও কী হবে, চাহিদা বাড়বে, কারণ তার কী বাড়ছে, আয় বাড়ছে। আগে যখন 10,000 টাকা আয় ছিল তখন সে বুক করতো নর্মাল দ্রব্য কম দামি। এখন 20,000 টাকা হয়েছে, এখন সে দাম বাড়লেও ও দ্রব্যটা কী করতে পারে, বুক করতে পারে, কারণ তার কী বাড়ছে, আয় বাড়ছে। মানে কোনো দ্রব্যের দাম বাড়লেও আয় বাড়ার কারণে ওই দ্রব্যের চাহিদা বাড়তে পারে, ওটা হচ্ছে কি চাহিদা বৃদ্ধির আরেকটা ব্যতিক্রম। ঠিক আছে, কোনো দ্রব্যের দাম বাড়লেও চাহিদা বাড়তে পারে। ঠিক আছে, দাম বাড়লেও চাহিদা বাড়তে পারে যদি তার আয় বেড়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে কি চাহিদা বৃদ্ধির 3 নম্বর ব্যতিক্রম। ব্যতিক্রম কেন বলা হচ্ছে এটাও, কারণ দাম বাড়লে তো চাহিদা পরিমাণ কমে যাওয়ার কথা, কিন্তু এক্ষেত্রে আয় বাড়ার কারণে চাহিদা পরিমাণটা কী হতে পারে, বেশি হতে পারে। 4 নম্বরে বলা হচ্ছে কি রুচির পরিবর্তন। ক্ষেত্রে বিশেষে আমাদের অনেকেরই রুচি পরিবর্তন হতে পারে। রুচির পরিবর্তনের কারণে কোনো দ্রব্যের দাম বাড়লেও কী হতে পারে, ওই দ্রব্যের চাহিদা বাড়তে পারে। যেমন আমি খুব শখপ্রিয় বা শখের বসে, যেমন আমি সেন্ট মার্টিন অনেক ব্যয়বহুল হলো, আমি হচ্ছে কি ভ্রমণ প্রিয় মানুষ। ঠিক আছে, তার মানে আমি অবশ্যই কী করব, সেন্ট মার্টিন ভ্রমণ করব, যতই খরচ যাক না কেন। ঠিক আছে, তাহলে রুচির পরিবর্তন হলো, কোনো দ্রব্যের খরচ বাড়লো বা ওটার কি দাম বাড়লো, চাহিদা কমবে না, বরং বাড়তে পারে। আজকে 4টা ব্যতিক্রম নিয়ে আমরা আলোচনা করছিলাম। পরবর্তী ক্লাসে আমরা বাকি ব্যতিক্রমগুলো নিয়ে কথা বলবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম, প্রথমে হচ্ছে কি চাহিদা কাকে বলে, অর্থনীতির ভাষায় চাহিদা কি মানে কার্যকরী চাহিদা। এরপরে হচ্ছে কি চাহিদা বিধি কী, চাহিদা বৃদ্ধির কাল্পনিক সূচি থেকে কীভাবে চাহিদা রেখা অঙ্কন করা হয়, এবং হচ্ছে কি চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে কেন নিম্নগামী হচ্ছে বা নিম্নগামিতার কারণ কি। সর্বশেষ যেটা পড়াইছি সেটা হচ্ছে কি চাহিদা বৃদ্ধির ব্যতিক্রমের মধ্যে প্রথমে বলছিলাম যে গিভেন গুডস নিকৃষ্ট দ্রব্য। 2 নম্বরে বলছিলাম হচ্ছে কি ব্যাবলন গুডস মানে বিলাসবহুল দ্রব্য। 3 নম্বরে বলছিলাম যে হচ্ছে কি দাম প্রভাব। 4 নম্বরে বলছিলাম হচ্ছে কি আয় প্রভাব। 5 নম্বরে বলছিলাম যে রুচির পরিবর্তনের কারণে অনেকের ক্ষেত্রে দাম বাড়লেও চাহিদা পরিমাণ বাড়তে পারে। সুতরাং বাকি যে ব্যতিক্রম সেগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে যতটুকু পড়াইছি তোমরা একটু বাসায় রিভিশন করো, ক্লাসগুলো মোটামুটি দেখো। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলো। সবার জন্য শুভকামনা রইল।
আসসালামু আলাইকুম।